বন্ধুরা, আজকে আমি এমন একটি সিনেমার গল্প বলবো যা দেখলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর সিনেমাটির নাম হলো ব্লাড ডায়মন্ড। আর এটা শুধু একটা সিনেমা নয়, এটা আমাদের পৃথিবীর এক ভয়ানক সত্যি ঘটনা। গল্পের শুরু হয় আফ্রিকা সিরিয়ালিওনে। 90-এর দশকের শুরুর দিকে সেখানে গৃহযুদ্ধ চলছিল। তখন চারিদিকে শুধু গোলাগুলি আর মানুষের চিৎকার। আর এই যুদ্ধের মূল কারণ ছিল হীরা বা ডায়মন্ড। আর বিদ্রোহী বাহিনীরা তখন গ্রাম দখল করে সাধারণ মানুষকে ধরে নিয়ে যেত খনিতে কাজ করানোর জন্য। আর এই সিনেমার মূল চরিত্র ছিল সোলোমান ব্যান্ডি। সে একজন সাধারণ জেলের কাজ করত। তার একটি ছোট্ট পরিবার ছিল এবং তারা খুব সুখী ছিল। আর হঠাৎ করে একদিন সকালে বিদ্রোহী বাহিনীরা তাদের গ্রামে হামলা চালালো। সোলোমান কোনো মতে তার পরিবারকে পালিয়ে যেতে বলে, কিন্তু সে নিজেই ধরা পড়ে গেল। তার ছোট্ট ছেলে দিয়াকেও ওরা ধরে নিয়ে গেল, যেন তার ছোট্ট ছেলেকে দিয়ে বন্দুক চালানো শেখানো যায়। আর সোলোমানকে পাঠিয়ে দেওয়া হলো ডায়মন্ড খনিতে। সেখানে প্রতিদিন তাকে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। মানে এমন কষ্ট তাকে করতে হয় যার কারণে তার শরীরের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। কিন্তু একদিন খনিতে কাজ করার সময় সে একটা অদ্ভুত জিনিস পেল, একটা বড় পিঙ্ক রঙের হীরা, মানে একটা গোলাপি রঙের হীরা। সে অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ হীরা নয়, এবং এরপর সে খুব সাবধানের সাথে সেটাকে মাটির নিচে লুকিয়ে ফেললো। আর সে জানে তার এই হীরা লুকানোর ব্যাপারটা যদি গার্ডরা জেনে ফেলে তাহলে কিন্তু সে আর বাঁচবে না। আর ঠিক সেই সময়ই আমরা পরিচয় হই ড্যানি আর্চারের সাথে। ড্যানি একজন প্রাক্তন সৈনিক, আর সে এখন চোরাচালান বা বলতে পারো স্মাগলিং করে। সে হীরা চুরি করে বিক্রি করে। ড্যানি যখন জেলে ছিল তখন সে সোলোমানের এই হীরার কথাটা জানতে পারে। তখন তার মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে, এই হীরাটা পেলে সে এই আফ্রিকা থেকে চিরতরে চলে যেতে পারবে। সে আরো অনেক ভালো এবং সুন্দর জীবন কাটাতে পারবে। আর এরপর ড্যানি জেল থেকে বের হওয়ার পর সোলোমান এবং ড্যানির দেখা হলো। আর ড্যানি তাকে কথা দিল যে সে হীরাটা খুঁজে বের করতে সাহায্য করবে, আর বিনিময়ে সোলোমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সোলোমান প্রথমে তার কথা বিশ্বাস করতেছিল না, কিন্তু সোলোমানের কাছে কোনো উপায় ছিল না। এরপর শুরু হলো তাদের এক ভয়ঙ্কর যাত্রা। যুদ্ধের মাঠের ভেতর দিয়ে তারা এগিয়ে চললো। একদিকে ড্যানির লোভ, অন্যদিকে সোলোমানের ছেলের প্রতি ভালোবাসা। তারা জানে না সামনে কি বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তাদের সাথে যোগ দিল ম্যারি নামের একজন আমেরিকান সাংবাদিক। সে চায় এই রক্তমাখা হীরার রহস্য সবার সামনে তুলে ধরতে। কিন্তু এই হীরা কি আসলেই তাদের জীবন বদলে দিতে পারে, নাকি এই হীরাই তাদের মৃত্যুর কারণ হবে? ড্যানি, সোলোমান আর সাংবাদিক ম্যাট তিনজনই মিলে এখন এক বিপজ্জনক পথে। তাদের চারপাশে তখন শুধু যুদ্ধের ধামাকা চলছে। বিদ্রোহী বাহিনীর সদস্যরা রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে। ড্যানি একজন দক্ষ মানুষ। যুদ্ধের মাঠে সে কিভাবে টিকে থাকতে হয় তা ভালো করেই জানে। সে সোলোমানকে বারবার বলছে এই হীরাটা ছাড়া তাদের কোনো গতিই নেই। আর এদিকে সোলোমান কেবল তার ছেলের কথাই ভাবছে। সে জানে না তার ছেলে দিয়া এখন কোথায় আছে, কোন ক্যাম্পে কেমন আছে। বিদ্রোহী বাহিনীরা ছোট্ট বাচ্চাদের ব্রেন ওয়াশ করছে এবং তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বড় বড় বন্দুক নিয়ে ঘুরছে, যা দেখলে যে কারো শরীর শিউরে উঠবে। সোলোমান যখন জানতে পারে যে তার ছেলেকেও এমন এক ক্যাম্পে রাখা হয়েছে, তখন তার মনের অবস্থা বর্ণনার বাইরে। আর এদিকে ড্যানির লক্ষ্য একটাই, যে কোনো উপায়ে সেই পিঙ্ক ডায়মন্ড বা গোলাপি ডায়মন্ডটি হাতে পাওয়া। সে জানে এই হীরাটি সাধারণ কোনো পাথর নয়। এই হীরাটি দিয়ে সে তার নিজের ভবিষ্যৎ পুরোপুরি বদলে ফেলতে পারবে। তার কাছে মানুষ বা জীবনের চেয়েও বড় হয়ে উঠেছে সেই হীরাটি। সে ম্যারিকে ব্যবহার করছে যাতে সাংবাদিকতার দোহাই দিয়ে সে নিরাপদে সীমানা পার হতে পারে। আর এরপর আমরা দেখতে পাই রাস্তায় চলতে চলতে তারা এমন অনেক ঘটনার সাক্ষী হয় যা তাদের মনের মধ্যে গেঁথে যায়। এদিকে অসহায় মানুষদের আর্তনাদ, অন্যদিকে ক্ষমতার লড়াই। বিদ্রোহী বাহিনীরা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে ঘর ছাড়া করে দিচ্ছে। আর এসবের পিছনে মূল কারণ হলো এই ডায়মন্ডের ব্যবসা। তারা হীরা বিক্রি করে অস্ত্র কিনছে, আর সেই অস্ত্র দিয়ে নিরীহ মানুষদের মারছে। এই কারণে এই হীরাগুলোর নাম হয়েছে ব্লাড ডায়মন্ড। আর ম্যারি যখন এই হীরা ব্যবসার কালো দিকগুলো নিজের চোখে দেখতে পায়, তখন সে মারিয়া হয়ে উঠে এই খবর সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে। সে বুঝতে পারছে শুধু ড্যানি বা সোলোমান নয়, বিশ্বের অনেক বড় বড় ধনী কোম্পানি এই রক্তের ব্যবসার সাথে জড়িত। তারা এই হীরাগুলো কিনে নিচ্ছে এবং সেটাকে বাজারে আইনি হিসেবে প্রচার করছে। সোলোমান কি পারবে তার ছেলে দিয়াকে খুঁজে পেতে? আর ড্যানি কি শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, নাকি এই যুদ্ধের আগুন তাদের সবাইকে গ্রাস করে ফেলবে? তাদের এই যাত্রার প্রতিটা পদক্ষেপ ছিল মৃত্যুর মুখে দাঁড়িয়ে। যাত্রার এক পর্যায়ে দাঁড়িয়ে তারা এমন এক বিদ্রোহী ক্যাম্পের সামনে পৌঁছায় যেখানে ছোট বাচ্চাদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সোলোমান দূর থেকে তার ছেলে দিয়াকে দেখতে পায়, কিন্তু দিয়া এখন আর আগের মতো নেই। সে এখন একজন বিদ্রোহী সৈন্য। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং আছে শুধু কঠোরতা। সে তার বাবাকে দেখেও চিনতে পারলো না, কারণ তাকে এমন ভাবে মগজ ঝুলাই করা হয়েছে যে সে এখন বিদ্রোহী নেতাদেরকেই তার নিজের পরিবার মনে করে। সোলোমানের বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবেই সামনে যেতে পারছিল না।
না। এরপর ড্যানি সোলোমানকে বোঝাতে থাকে যে এখন এগুলো এড়িয়ে চলা ছাড়া কোনো উপায় নেই, কারণ তারা যদি এখানে ধরা পড়ে তবে 3 জনই মারা যাবে। ড্যানি তার অভিজ্ঞতার কারণে জানে কিভাবে বিদ্রোহীদের এড়িয়ে চলতে হয়। সে খুব ধীরস্থির ভাবে তাদের সরিয়ে নিয়ে আসে, যদিও সোলোমান বারবার তার ছেলের দিকে তাকাচ্ছিল। এদিকে ম্যারি সাংবাদিক হিসেবে অনেক তথ্য জোগাড় করে ফেলে। সে বুঝতে পারে এই ডায়মন্ডের পেছনে সিন্ডিকেট কতটা শক্তিশালী। সে ড্যানিকে বলে, ড্যানি তুমি কি বুঝছো? এই হীরাটা নিয়ে তুমি কি করছো? এটা হাজারো মানুষের মৃত্যুর কারণ। ড্যানি তখন উত্তর দেয়, ম্যারি আমি এই অন্ধকার দুনিয়াতেই বড় হয়েছি, এখানে আবেগ দিয়ে কিছুই হয় না, আর এই হীরাটা আমাকে নরক থেকে বের করার রাস্তা দেবে। তবে ধীরে ধীরে ড্যানির মনের মধ্যেও পরিবর্তন আসতে থাকে। সোলোমানের প্রতি তার যে আচরণ তা অনেকটা নরম হয়ে আসে। সে বুঝতে পারে সোলোমান শুধুমাত্র একজন বাবা যে তার পরিবারকে বাঁচাতে চাইছে। ড্যানি যখন সোলোমানের সাথে কথা বলে তখন সে নিজেও তার নিজের শৈশবের কথা মনে করছিল, যে সেই আফ্রিকাতেই তার জন্ম এবং এখানেই সে হারিয়ে গিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই তাদের এই যাত্রার শেষের দিকে তারা বড় ধরনের এক বিপদের মুখোমুখি হয়। বিদ্রোহী বাহিনীরা তাদের পিছু নেয়, গোলাগুলির শব্দে চারপাশ কাঁপছে। তারা এখন খুব কাছে পৌঁছে গিয়েছে সেই জায়গার যেখানে সোলোমান গল্পের শুরুতে হীরাটি লুকিয়ে রেখেছিল। কিন্তু এই হীরাটা কি তাদের বাঁচাবে নাকি তাদের শেষ করে দেবে? তাদের চারিদিকে এখন মৃত্যু, বাঁচা মরার এই খেলায় কে জিতবে, সোলোমান, ড্যানি নাকি এই নিষ্ঠুর ডায়মন্ডের ব্যবসা? গল্পের এই শেষ পর্যায়ে এসে উত্তেজনা চরম সীমায় পৌঁছে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই সোলোমান, ড্যানি এবং দিয়া সবাই এখন সেই জায়গার কাছাকাছি যেখানে হীরাটা লুকানো ছিল, কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। বিদ্রোহী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে, আর সোলোমান কোন রকমে তার ছেলে দিয়াকে বোঝানোর চেষ্টা করছে যে সে তার বাবা। অনেক চেষ্টার পর যখন দিয়া তার বাবার কণ্ঠস্বর চিনতে পারে তখন তার ভেতরের পাথর হয়ে যাওয়া মনটা একটু নরম হয়, আর বাবার ভালোবাসা সেই ব্রেন ওয়াশ করা ছোট ছেলেটার স্মৃতিকে ফিরিয়ে আনে। আর এদিকে আমরা ড্যানিকে দেখতে পাই। ড্যানি বুঝতে পারে যে সে একা আর বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারবে না। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই বিদ্রোহীদের সামলাবে, যাতে সোলোমান তার ছেলেকে নিয়ে নিরাপদে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে পারে। এটা ছিল ড্যানির জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। যে লোকটা সারা জীবন শুধু নিজের স্বার্থ আর হীরা নিয়ে ব্যস্ত ছিল, সে আজ অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখছে। গোলাগুলির মাঝে ড্যানি আহত হয়। সে জানে তার সময় শেষ হয়ে এসেছে। সোলোমান হীরাটা উদ্ধার করে এবং ড্যানির হাতে তুলে দেয়। ড্যানি সেটা নিয়ে তাদের পালানোর পথ পরিষ্কার করে দেয়। সে তার শেষ শক্তিটুকু দিয়ে ম্যারিকে কল করে, বলে আমি তোমাদের জন্য জায়গা করে দিয়েছি, হীরাটা নিয়ে যাও এবং এই সত্যিটা পুরো পৃথিবীর সামনে তুলে ধরো। আর ম্যারি সেই হীরাটা নিয়ে নিরাপদে পৌঁছায় এবং বিশ্ব জুড়ে তোলপাড় সৃষ্টি করে দেয়। মানুষের চোখের সামনে উঠে আসে সেই ভয়ঙ্কর সত্য, কিভাবে আমাদের শখের অলংকারের পেছনে লুকিয়ে আছে হাজারো মানুষের রক্ত আর কান্না। এই রিপোর্টের ফলে আন্তর্জাতিক বাজারে ডায়মন্ডের ব্যবসায় বড় পরিবর্তন আসে, যাকে কিম্বারলি প্রসেস বলা হয়। আর শেষে আমরা দেখতে পাই সোলোমান তার ছেলে দিয়াকে নিয়ে অবশেষে পরিবারের কাছে ফিরে যেতে পারে। তাদের সেই পুরনো দিনের শান্তি হয়তো আর পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু তারা আবার একে অপরকে পেয়েছে। আর ড্যানি, সে রয়ে গেল আফ্রিকার সেই ধুলো মাখা মাটিতে একা। আর মৃত্যুর আগে সে প্রথমবারের মতো অনুভব করেছিল যে কিছু পাওয়ার চেয়েও বড় কিছু দিয়ে যাওয়া আনন্দের। ব্লাড ডায়মন্ড সিনেমাটি আমাদের এইটাই শেখায় যে আমরা যা ব্যবহার করি বা যা কিনি তার পেছনে অনেক সময় অনেক বড় একটা গল্প লুকিয়ে থাকে, আর সেই গল্পের পেছনের মানুষগুলিকে চেনা খুবই জরুরি। আর বন্ধুরা, এই সিনেমাটি এতটুকুই শেষ হয়ে যায়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।